যে না, এরকম আমার একজন দুঃসম্পর্কের এক আত্মীয় আর তার ভাগনাকে মানে ভাড়া দিয়েছিলাম আত্মীয়র কথাতে। আর সেই ভাগনা এখানে আসার পর প্রেম সম্পর্কে ঝামেলা হওয়ার পর সে 7-8 মাস আগে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। ঠিক আছে, তা সেই হওয়ার পর থেকে আমরা যতজনকেই ভাড়া দিয়েছি সবাই এইটাই বলে যে কিছু ওলট পালট হয়ে যায়, কিছু হয়, আর্থিক ক্ষতি হয়। এটাও বলছি না যে একদম অসম্ভব, ওই যে বললাম সবচেয়ে বড় রেমেডি ভগবানের অনুগ্রহ। ঈশ্বর চাইলে সবই পারেন। ঈশ্বর চাইলে সাধারণ মানুষকে মানে যোগীকে মায়ের একটা সংজ্ঞা আছে, আমার গুরুদেব বলতেন, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, যে মা চাইলে যোগীকে কয়েক মুহূর্তের মধ্যে ভোগী বানিয়ে দিতে পারে, আর চরম ভোগী তাকে কয়েক মুহূর্তের মধ্যে যোগী বানিয়ে দিতে পারে। না করিয়ে সংসার করছো, দীর্ঘ 15, 20, 30 বছর ধরে সম্পর্ক কখনো কোনো অবনতি হয়নি, কিন্তু এমনও দেখা যাচ্ছে যে ওই যে মাথায় ঢুকিয়ে দেয় জ্যোতিষীরা বা নিউমোলজিস্টরা বা কোনো তান্ত্রিকরা, অনেকেই তো আছে খারাপভাবে ঢুকিয়ে দেয় যে তোমাদের সম্পর্ক ভেঙে যাবে, এইটা তোমার মাথায় ম্যানিফেস্ট হওয়ার পর সম্পর্ক ভেঙে যাবে। তাই নিজেরা একটু বেশি সিদ্ধান্ত নেবে যে এই মানুষের সঙ্গে তোমরা চলতে পারবে কিনা। এটা সর্বোপরি ডিপেন্ড করছে তোমাদের। প্রত্যেক মানুষের উচিত, যেহেতু রবি পিতৃকারক গ্রহ আমরা সবাই জানি, নিজের পিতা পিতৃস্থানীয় যে সকল ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া। ঠিক আছে, পিতৃস্থানীয় যারা তাদেরকে সম্মান দেওয়া, এবং অবশ্যই যদি পারে রবিবার দিনগুলো একটু মানে যতটা সম্ভব, যদিও বললে মানুষ রেগে যাবে, রবিবার দিন তো নিরামিষ খেতে পড়লে বাঙালি এমনিই রেগে যাবে, তাও বলছি যতটা পারবে একটু সাত্ত্বিকভাবে চলা। ঠিক আছে, সূর্য অর্ঘ্য প্রদান করা। সন্ধ্যের পর তো কিছুই খাওয়া উচিত না। এবার চট করে একটা মানুষ মানে এতদিন খেয়ে এসছে, তার যদি আজ থেকে বলা যায় সন্ধ্যের পর কিছু খাবে না, হঠাৎ করে তো ছাড়াও মুশকিল। একদম ছাড়তে পারবে না। তাহলে সেই মানুষটাকে কি করতে হবে, আস্তে আস্তে কিছু কিছু খাওয়া করে। ধরো আমি ভাত খাই, তাহলে আমি চেষ্টা করব ভাতের পরিমাণ কমাতে, কিংবা তারপর চেষ্টা করবো রুটি খেতে। রুটি 3টের জায়গায় 2টো খাবো, 2টোর জায়গায় আস্তে আস্তে 1টা খাবো। তারপর আস্তে আস্তে কমিয়ে দিলাম, স্যালাড খেলাম, স্যুপ খেলাম। তারপর আস্তে আস্তে নিজের ইচ্ছা দিয়ে বন্ধ হয়ে যাবে। এইভাবেই বন্ধ করতে হয়, হুট করে কখনোই বন্ধ করা যায় না। যতটা সম্ভব রাতে না খাওয়া। বাথরুম থেকে দেখে তাহলে সেই ক্ষেত্রে আমি তাদেরকে কয়েকটা জিনিস রাখতে বলি বাড়িতে, যেমন সল্টের উপর বিশেষ কিছু সিম্বল দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সিম্বল মানে সিজিল টাইপের, যেমন এই নীতিকা সিজিল আছে। নীতিকা সিজিল ওখানে দেওয়া হয় না, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন নীতিকা সিজিল, ওরকম কিছু সিজিল থাকে, সেই সিজিলগুলোকে এই সল্টের মধ্যে দিয়ে সেটাকে বলা হয় বাথরুমের পাশে রাখা বা বাথরুমের ভিতরে রাখা। এতে বাথরুম থেকে নেগেটিভিটিটা বাইরে আসবে না, ঈশান কোণের কোনো ক্ষতিটা থাকবে না, ঈশান কোণটা পরিশোধিত। আমি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, কিছু ব্রোঞ্জ বা হাড়ের মারফত গণনা করা হয়, হাড়টা এরকম রেখে সামনে ঘুরবে সেভাবে গণনা করা যায়। ডিমের উপর তন্ত্রের মাধ্যমে বলছি এগুলো। ঠিক আছে, কুশের মধ্যে দাঁড়িয়ে মানে রেখে একটা মন্ত্র প্রয়োগ করে সেটাকে গণনা করে দেখা যায় যে সেই কুশটা যেদিকে যাবে মানে ঘুরবে মন্ত্রের বলে, সবাই দেখতে পাবে যে সেই দিকে কোনো দোষ আছে, কিছু আছে। অনেকে বাস্তবে অনেক সময় কিছু ফেলে যায়, পুঁতে যায়, সেগুলো দেখা যায় যে কোন জায়গায় কি আছে না আছে, সেইভাবে সবচেয়ে বড় রেমেডি হলো ভগবানের অনুগ্রহ, আর তন্ত্র ভগবানের সৃষ্টি। আমি তন্ত্র মতে সর্বোপরি রেমেডি করি। আর বাস্তু যে বিষয়টা, আমি যে বাস্তু বিষয়ে এত আলোচনা করতে বসেছি, অনেক বড় বড় বাস্তুবিদ অভিজ্ঞ ব্যক্তিরা আছেন, বাস্তু সম্বন্ধে কিন্তু আমার চারানা জ্ঞান নেই, যে কোন বাস্তুতে গিয়ে কিভাবে এলরড ফেলরড দিয়ে, অনেক অঙ্ক আছে, আমার কিন্তু চারণা জ্ঞান নেই, আমি মূর্খ লোক। আমি নিউমোলজিটা একটু জানি, বাস্তু সম্বন্ধে এই ধরনের কোনো আইডিয়া নেই। বাস্তু আমি দেখি পরিপূর্ণটা ভগবানের উপর ভিত্তি করে এবং তন্ত্রের উপর ভিত্তি করে, ফলাফল দেওয়ার মালিক স্বয়ং ঈশ্বর। নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা তো অলরেডি আপনার থাম্বনেলে দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন। শ্রীদীপ আজকে আমাদেরকে বলবে যে এই যে বাস্তুর মধ্যে যে নাম্বার, এবার বাস্তুর মধ্যে নাম্বার কোথা থেকে আসবে, অ্যাড্রেস আপনাদের, এবং আপনার সাথে সেই বাস্তুর নামের সাথে বা জন্ম তারিখের সাথে কি যাচ্ছে, বা বাস্তুতে যদি ধরুন কোনো রকম প্রবলেম হতে পারে বা যে কোনো অঘটনা ঘটলো, সেইখানে থেকে কি করে আপনার ঘরটাকে ফেরত পাওয়া। এবং হ্যাঁ, ঈশান কোণের কিন্তু সলিউশন আছে শ্রীদীপের কাছে। আপনারা অনেকে ভেবেছেন যে বাড়িটা কি ভেঙে দেবো, বাড়িটা কি চেঞ্জ করব, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে শ্রীদীপের কাছে আপনি যদি কন্ট্যাক্ট করেন, নাম্বার দেওয়া যেখানে আমার কথা শেষ হবে, তারপর ওর নাম্বারটা আপনারা শো করতে পারবে বাঁদিকে নিচের দিকে। আর একটা জিনিস, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর দাম বলে দেওয়া হয়েছে, এবং যাতে মানুষরা বিভ্রান্ত না হয় যে আমি এরকম ভাবলাম আমি ওরকম হতে পারি বা এরকম না, যাতে আপনাদের কাজ করতে বা আপনার কথা বলতে সুবিধা, করানো তো পরে, কথা বলতেও সুবিধা হতে পারে। আর বেশি দেরি করবো না, যেভাবে শ্রীদীপ আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে আসতেই হবে। এবং কোনো রকম স্পিরিচুয়াল কাজ
বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট শ্রীদীপের কাছে। কেমন আছে শ্রীদীপ? জয় গুরু জয় মা, ভালো আছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আহ, কেমন লাগছে? আগের পডকাস্টে তো বলে গেছিলে যে হ্যাঁ, কে জিতবে বা কে জিতবে সেটা তুমি বলনি, কিন্তু হিন্স হিন্দু দিয়ে বেঁচে গেছিলাম। থাকবে। আর ঘটনা হচ্ছে গিয়ে, মানুষ যে পরিবর্তন চাইতো তা এখন আমরা সবাই বুঝতে পারছি। হুম আর পরিবর্তনের অবশ্যই দরকার ছিল, যেটা আগেও বলেছি। হুম 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 তার একটাই কারণ, হিন্দুদের ঠিক রাখার জন্য পশ্চিমবাংলার মাটিতে নতুন সরকারের আসা দরকার ছিল। আর এই পশ্চিমবঙ্গের মাটি শ্যামাপ্রসাদের মাটি, শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি আজকে সরকার গড়েছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? বিশাল ব্যাপার, মানে ভালো লাগছে একদিক দিয়ে, একদম। অ্যাজ এ হিন্দু ভালো লাগছে। আমি এখানে কোনো কমিউনিটিকে আমি ছোট করছি না না। না না। সে তার নিজের নিজের কমিউনিটিতে তারা ভালো আছে, হুম, যা করেছে, যে কি বলেছে। কারণ আমরা এখনো অনেক কিছু কিনতে গেলে তাদের কমিউনিটির দোকান থেকে আমরা কিনতে হুম। হয়। তো আমার যাই হোক, হ্যাঁ বলো। আগের ভিডিওতেও অনেকে কমেন্ট করেছিল যে জবন হরিদাসকে নিয়ে একজন বলেছে যে হরিদাস তো জবন ছিলেন, মানে মুসলমান ছিলেন, হুম তাকে মহাপ্রভু তার কাছে মানে তার শিষ্য হয়েছে। জবন হরিদাস মহাপ্রভু শিষ্য হয়েছে। সর্বোপরি বলি, যে মানুষটি কথা বলেছে সে চরম মূর্খ, কিচ্ছু জানে না। জবন হরিদাস কখনোই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এবং মুসলমান তাকে পালন করেছেন, লালন পালন করেছেন, ঠিক আছে? হুম। হুম। হাবিবুল্লাহ কাজী বলে একজন ছিলেন, যিনি তাকে লালন পালন করেছেন। হ্যাঁ। আর হরিদাস কিন্তু, জবন যদি বলে থাকি যে মুসলমান ঘরেই জন্মেছে তাও যদি বলি, কিন্তু তথাপি হরিদাস কিন্তু 3 লক্ষ হরিনাম জপ করে তবে জলগ্রহণ করতেন। এবার যেই মুসলমান 3 লক্ষ হরিনাম জপ করবে তাকে আমি নিজে গিয়ে প্রণাম করব, কিন্তু যে সেটা করবে না বা হরি মন্দির ভাঙার চেষ্টা করবে, অবশ্যই তার হাত ভেঙে দেবো। একদম পরিষ্কার কথা। হ্যাঁ। আর আরেকটা কথা, অনেকেই প্রশ্ন রাখছে যে রক্তের প্রয়োজন হলে কি মুসলমানদের রক্ত নেবে না? কেন নেব না? রক্ত যদি ওদেরও প্রয়োজন হয়, আমরা নিজেরা রক্ত দেবো, দেবে না? কোনো মুসলমান ছেলে যদি নিশ্চয়ই রক্তের প্রয়োজন হয়, দেবে তো? নিশ্চয়ই, আমি কিন্তু দিয়েছি। একদম দেবো, কিন্তু কোনো মুসলমান যদি রাস্তায় ওপেন রোডে রক্ত ঝরানোর চেষ্টা করে, তাহলে তাকে তো আর ফুলের মালা দিয়ে বরণ করবো না। সেই জিহাদি শক্তিকে অবশ্যই পরাস্ত করবো। এবং বাংলাদেশ থেকেই, আমাদের পশ্চিমবঙ্গে জয়বার বাংলাদেশ থেকে একদল, বাংলাদেশ কোনো দেশ নাকি এটা সেটাই, একটা? একদল বাংলাদেশের ওই কয়েকটাই ছোট ছোট চিংড়িগুলো লাফিয়ে লাফিয়ে বলছে যে ভারত দখল করে নেব, যদি না আমাদের উপর অত্যাচার হয় মুসলমানদের উপর আমরা ছাড়বো না। তাদের একটাই কথা বলি, আমাদের প্রত্যেকের যে বাড়ির ড্রেন আছে, সেই ড্রেনগুলো যদি ফারাক্কা দিয়ে একটু এদিকে ঘুরিয়ে দেওয়া হয়, বাংলাদেশ কিন্তু কালো জলে ডুবে যাবে। সুতরাং নিজেদেরকে ঠিক সাবধানে রাখবেন। আর আমি তন্ত্র মতে যতটা পারবো হিন্দুত্বের পাশে থাকবো, হিন্দুদের পাশে থাকবো। কোনো জবন শক্তি যদি লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ করার চেষ্টা করে, অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে আটকাতে হয়, কিভাবে হাত ভেঙে দিতে হয়, সেটা আমি ভালো মতন জানি। জয় শ্রীরাম। তুমি তার মানে মুসলিমদের কোনোদিন মানুষ আসে, তুমি কাজ করবে না তাদের হয়ে? হ্যাঁ, করব। কোনো মুসলমানের সঙ্গে আমার বিদ্বেষ নেই। আমার এই ভিডিও হওয়ার পর তোমাকে আমি মানে আমার হোয়াটসঅ্যাপে দেখাবো। এই জয়লাভের পর বাংলাদেশের বহুত মুসলমান যারা আমাকে জয় শ্রীরাম পাঠিয়েছে, বলছে আপনাদের নতুন সরকার হয়েছে, তাদের শুভেচ্ছা। এবং বাংলাদেশ থেকে যারা প্রবাসে থাকে, বাইরের দেশে থাকে, প্রত্যেকে আমার মুসলমানের সঙ্গে কোনো বিদ্বেষ নেই। আমার জিহাদিদের সঙ্গে বিদ্বেষ আছে। যে ব্যক্তি মুসলমান হয়ে, ঠিক আছে, নামাজ কালাম বাদ দিয়ে তরোয়াল নিয়ে হিন্দু কাটতে যায়, তার সঙ্গে বিদ্বেষ আছে। তার ধর্ম সে সেভাবে পালন করুক, কিন্তু কেউ যদি অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্ম প্রতিপালন করার চেষ্টা করে, তাকে কিন্তু মেরে দেওয়া হবে। একদম তাই। এখানে কোনো জিহাদি শক্তি চলবে না। আগে ভিডিওতেও বলেছিলাম যে কোনো নিশ্চয়ই। কট্টরপন্থী, ওই উগ্রবাদী মুসলমান, এই সমস্ত শক্তি চলবে না। যেখানে দাঁড়িয়ে বলবো যে গাজওয়াতুল হিন্দ করে দেবো, ভারত দখল করে দেবো, বন্দে মাতারাম বলবো না, এসব নাটক যে করবে তাকে কিন্তু মেরে ফেলা হবে। যারা নিজেদের দেশ চালাতে পারছে না তারা ভারত দখল ভারত করবে। দখল করে এটা নেবে। একটা বিশাল ব্যাপার। আমাদের সিভিক ভলেন্টিয়ার গুলোর কাছে AK-47 দিলে কালকে বাংলাদেশ দখল হয়ে যাবে। যত সংখ্যক আমাদের সিভিক ভলেন্টিয়ার ছিল পশ্চিমবঙ্গের বুকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা আমাদের একটা মানে কি বলবো, উল্লাসের সময়, মানে একটা হুম। আলোচনা একটা করলাম। একদম। তাই আমরা এবার কাজে ঢুকি শ্রীদীপ। হুম। আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং যার জন্য মানুষরা এসেছে, যেটা হচ্ছে বাস্তু। হুম। এই বাস্তু প্রচন্ড আজকালকার দিনে প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং তুমি আগের অনেকগুলো পডকাস্টে অনেক কথা বলেছো। তো শ্রীদীপ, আজকে আমি তোমার কাছে বাস্তু নিয়ে কি পেতে পারি? দেখো, বাস্তু দেখার বিষয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আপনি বাস্তু কিভাবে দেখেন। হুম আগে ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে দাদা বাস্তু কিভাবে দেখেন। সর্বোপরি আমি বলি, বাস্তু কিন্তু আমি 2-3 পদ্ধতিতে দেখি, যেটা আগে বলে গেছি। যেমন বাস্তুর অনেক সময় অনেকের ক্ষেত্রে বাড়িতে তো গিয়ে দেখানো সম্ভব হয় না, অনেকের মানে
কি বলবো, অনেক মানুষ থাকে যারা তান্ত্রিক গেলে হয়তো, ধরো তোমার বাড়িতে তুমি আমাকে ডাকছো কিন্তু তোমার ভাই বা এরা কেউ ধরো অপছন্দ করে বিষয়টা, তাহলে সেটা লুকিয়ে যদি দেখাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সে বাড়ির ওই ধুলো মাটি এগুলো নিয়ে যায়, যাওয়ার পর সেটার উপর গণনা করা হয়। ১ নাম্বার পদ্ধতি, এটা থেকেও বাস্তু বিচার করা যায় যে কি সমস্যা না। আর অনেকে বাস্তু প্ল্যান নিয়ে গেলে বোঝা যায়, প্ল্যানে তো থাকে যে কোন দিকে কি আছে, সেটার উপর বিচার করা যায়, গণনা করা যায়। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে এবার দেখা যাচ্ছে বাড়িতে গিয়েও করা সম্ভব তা। তাহলে বাড়িতে গিয়ে আমি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, কিছু ব্রোঞ্জ বা হাড়ের মারফত গণনা করা হয়, হাড়টা এরম রেখে সামনে ঘুরবে, সেভাবে গণনা করা যায়। ডিমের উপর তন্ত্রের মাধ্যমে বলছি এগুলো, ঠিক আছে? কুশের মধ্যে দাঁড়িয়ে মানে রেখে একটা মন্ত্র প্রয়োগ করে সেটাকে গণনা করে দেখা যায় যে সেই কুশটা যেদিকে যাবে মানে ঘুরবে মন্ত্রের বলে, সবাই দেখতে পাবে যে সেই দিকে কোনো দোষ আছে, কিছু আছে। অনেকে বাস্তুতে অনেক সময় কিছু ফেলে যায়, পুঁতে যায়, সেগুলো দেখা যায় যে কোন জায়গায় কি আছে না আছে, সেইভাবে বাস্তু দেখা হয়, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে বাস্তুতে অনেক সময় কি হয়, অনেক মানুষের চালানকৃত ক্ষতি বেশি এখনকার দিনে যা দেখি। চালান মানে এটা কি? মানে কেউ চালান কেউ করেছে, চালান বদমাইশি করেছে, করেছে? বদমাশি করেছে, ভৌতিক শক্তি থাকে অনেক সময়, সেক্ষেত্রে ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তখন কিন্তু কাজ পরিপূর্ণ মানে অন্যরকম ভাবে করা যায়। হুম। হুম, আর তন্ত্রমন্ত্রে তো অনেক কিছু গণনা হয়, যেমন ভরণে কুলা ভরণ বলে এক ধরনের গণনা হয়, কুলোর মধ্যে ধরে ঘোরানো, এগুলো সবই ছোটখাটো গণনা, অনেক বড় লেভেলের গণনা আছে, সেগুলো বলছি না। হ্যাঁ, এই সব ব্যাপারগুলোকে একটু মানে যে মানুষগুলো আসবে তাদেরকে এই ব্যাপারগুলো একটু অবগত হয়ে আসা উচিত আমার মতে। মানুষ এসে অনেক সময় অনেক পুরো ভিডিও দেখে না, অনেক কিছু না শুনেই প্রশ্ন করে যে বাড়িতে গিয়েই সেই, হ্যাঁ, কিন্তু হুম। বাড়ির গণনা করতে গেলে সর্বোপরি ওই বাড়ির মাটি যদি আসেন কেউ সামনে এসে গণনা করতে চান, বা তাহলে ধুলো নিয়ে আসলেও হবে? ধুলোর এই ধুলো, এবার দেখো ধুলো হচ্ছে এই ফ্ল্যাটগুলোর মতন, হুম, হুম, হুম। কেন তো মাটি নেওয়া সম্ভব না। এবার গ্রামগঞ্জ থেকে আসছে বা যেমন কিছু বাড়িতে মাটি থাকে, সেই মাটিগুলো যদি নিয়ে আসতে হুম, পারে, বা টবের মাটি আনলেও হয়। হুম, ওকে, ওকে। এটা হচ্ছে ব্যাপার। শ্রীদীপ, তোমার কাছে ঈশান কোণের কোনো সলিউশন আছে? ঈশান কোণটা একটা বড় ফ্যাক্ট এখনকার সময়। অনেকেই বলে ঈশান কোণে বাথরুম হয়ে গেলে মানে বাথরুম রাখলে, হুম, হুম, এগুলোতে কি হয়? বাথরুমটাই বেশি, ঈশান কোণে অনেক, শুধু বাথরুম না, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলোতে বাস্তুদোষ হয়। হ্যাঁ, বাথরুমটা বেশি দেখা যাচ্ছে। এবার সেই ক্ষেত্রে সলিউশন আছে, দেখো আমি সলিউশনটা সর্বোপরি মনে করি যে সবচেয়ে বড় প্রেডিকশন হচ্ছে ভগবানের অনুগ্রহ। ভগবানের অনুগ্রহ সবচেয়ে বড় প্রেডিকশন। হুম, আমি তাই জন্য তন্ত্রমতে রেমেডি করাটা বেশি সাজেস্ট করি সবাইকে, যে তন্ত্রমতে কিছু হোম যজ্ঞ মতে গুরুমুখী বিদ্যায় যে পদ্ধতিগুলো বাস্তুদোষ খণ্ডনে সেগুলো করা হয়, আমি যেটা করে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে তাদের বাড়িতে গিয়ে সেটা করা সম্ভব নয়, যে বললাম অনেকের তো অনেক কিছু অবজেকশন থাকে, যে তিনি ধরো মেনে নিল, তার বাড়ির কেউ মানছে না, বা পাড়া প্রতিবেশী দেখলে খারাপ ভাবতে পারে যে দেখো কারো কিছু করছে, চোরের মন সবসময় বোচকার দিকে, তার বাড়িতে তান্ত্রিক আছে, লোকে ভাববে যে আমার ক্ষতি করার জন্য এসছে। তখন কি করা হয়, ওই লামা ফেরা পদ্ধতি হুম। বৌদ্ধতন্ত্রে, ওটাতে এই 1টা মাস ধরে টানা বাস্তুদোষ খণ্ডন করা হয়, প্রত্যেক দিন বসে বসে বাড়িতে, মানে আমি আমার বাড়িতে করব, সেভাবে খণ্ডন করা যায়। হ্যাঁ, তারপর বিশেষ কিছু জিনিস আছে ওয়েস্টার্ন তন্ত্রের, ওই হোম স্পেলের যে জার ফারগুলো থাকে, জার স্পেল যেগুলো, সেগুলো বানিয়ে বাড়িতে রাখার জন্য দেওয়া থাকে, তাতে বাড়ি প্রোটেকশন থাকে, নেগেটিভিটি রিমুভ হয়। এটা হচ্ছে রেমেডি। ঈশান কোণ বলেন, এটা পুরো বাড়ির জন্য। হুম, এবার স্পেসিফিক ঈশান কোণে যদি বাথরুম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে কয়েকটা জিনিস রাখতে বলি বাড়িতে, যেমন সল্টের উপর বিশেষ কিছু সিম্বল দিয়ে দেওয়া হয়, হুম। ঠিক আছে? সিম্বল মানে সিজিল টাইপের, যেমন এই নীতিকা সিজিল আছে, নীতিকা সিজিল ওখানে দেওয়া হয় না, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন নীতিকা সিজিল, ওরকম কিছু সিজিল থাকে, সেই সিজিলগুলোকে এই সল্টের মধ্যে দিয়ে সেটাকে বলা হয় বাথরুমের পাশে রাখা বা বাথরুমের ভেতরে রাখা, এতে বাথরুম থেকে নেগেটিভিটিটা বাইরে আসবে না, ঈশান কোণের কোনো ক্ষতিটা থাকবে না, ঈশান হবে না। কোণটা পরিশোধিত হবে আস্তে আস্তে। মানে তোমার কাছে সলিউশন আছে? সলিউশন আছে। হুম, তো শ্রীদীপ, এটার জন্য কেমন খরচা হয় তাহলে বলো তো? দেখো, কারণ অনেকে বলে এটা বাড়ি ভেঙে দিতে, কেউ বলছেন যে বাড়ি ছেড়ে দিতে, না অন্য স্থাপত্য জায়গায় ভাঙা কিনতে। ঠিক না, আমি ভাঙতে দিই না চট করে। হ্যাঁ, তাই এর স্থাপত্য খরচা কেমন ভাঙলে স্যার? তো স্থাপত্য দেখো, যদি ঈশান কোণে বাথরুম ভেঙে দেয়, হ্যাঁ, তারপর যদি এ করে খুবই ভালো, কিন্তু সেটা তো সবসময় সম্ভব না। সম্ভব না এবার সবার কাছে। ওটা আবার ভাঙা, আবার তারপর তৈরি করা। তৈরি করা, এত খরচ করে বানিয়েছে সেটা। হুম, হুম, হুম। হুম, এই খরচগুলো বিভিন্ন খরচ বিভিন্ন রকম। তার কারণ একটাই বলবো, এই লামা ফেরা যেহেতু যদি বলি, হুম। এই দূর থেকেটাই আগে বলি, দূর থেকে যদি করা হয় মিনিমাম তোমার 8-9 তো খরচ হবেই, কেন একটা মাস ধরে তো তার হিলটা যাবে না, ৮-৯ হাজার টাকার মতো 9,000 কাছাকাছি মতন খরচ। খরচ হবে, একদম তাই। আর এটা যেমন বাড়িতে গিয়ে যদি করা যায় সেক্ষেত্রে একটু অন্যরকম খরচ হতে পারে, হুম, সেক্ষেত্রে ওই 10-এর মতনই খরচ হবে, কিন্তু গাড়ি ভাড়াটা এক্সট্রা, ওই সবসময় বলে দিই যে একদম। লোকেশনের উপর ডিপেন্ড করছে গাড়ি ভাড়াটা। আর একটা কথা আমি ভিডিও মারফত বলি, জানাই সবাইকে, যে নিশ্চয়ই। আমি কিন্তু এখন গণনা করার জন্য 501 টাকা দক্ষিণা নিচ্ছি।
অনলাইন বা অফলাইন দুটোতেই। এখন আর অনলাইনে ফ্রিতে করা হয় না। হুম? বুঝতে পেরেছি। মানে যারাই ফোন করবে বা যারাই কোনো রকম কাজ হবে তার আগে একটা পেমেন্ট করতে হবে, তারপর শোনা না, হবে। কথা বলার জন্য কোনো টাকা নেওয়া হবে না। ফোন করার আগে কাউকে পেমেন্ট করতে হবে না। একদম সিরিয়াস। ফোন করলো, জিজ্ঞাসা করলো, আমি বললাম যে গণনা করতে এই বিষয়টা লাগবে। হোয়াটসঅ্যাপে পাঠালো। ধরো কেউ স্ত্রীর ব্যাপারে জানতে চায়, স্ত্রী অশান্তি, তার স্ত্রীর নাম ফটো লাগলো। এবার আমি বললাম যে দেখুন গণনা করার জন্য 500 টাকাটা লাগে, সেটা আপনি কিউআর কোড বা অনলাইন পেমেন্টে পেমেন্ট করলেন। ঠিক আছে? এটাই হচ্ছে গণনা করার পদ্ধতি। কথা বলার জন্য টাকা কখনোই নেওয়া হয়নি, এখনো নেওয়া হচ্ছে না, কিন্তু গণনা করার জন্য টাকা এখন নেওয়া হচ্ছে। 500 টাকা দক্ষিণা নেওয়া হচ্ছে। ঠিক আছে। এটা ভালো পদ্ধতি, তুমি ভালো কথা বললে। তো এবার আম বাস্তুর মধ্যে একটা জিনিস হয় যেটা হচ্ছে আমরা সবসময় শুনে থাকি যে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে শুতে হয়। হুম। এটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম? উত্তর দিকে মাথা দিতে নেই। হুম। আমি তাহলে ভুল বলছি। হ্যাঁ, উত্তর দিকে মানে মাথা দক্ষিণ দিতে নেই। দিকে মাথা। দক্ষিণ দিকে মাথা দিতে, উত্তর দিকে কেন মাথা দিতে নেই এটা বাস্তুসম্মত তো বটেই, এবার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপারও আছে। যেহেতু আমরা সবাই ভারতবর্ষেতে আছি, তো মানে ভারতে আছি, আমাদের উত্তর দিকে যেহেতু হিমালয় পড়ে, হুম, ঠিক আছে? এবার উত্তর দিকে যত মাথা দেবো তত চৌম্বকীয় শক্তি আমাদেরকে আকর্ষণ করবে, যাতে করে আমাদের শরীরে বিভিন্ন রোগ, বা উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর পর শরীরে ক্লান্তি ট্রাই করবে। বেশ কদিন ঘুমানো, শরীরটা কেমন ঝিমিয়ে আছে, ঘুম ভাঙে, যেন শরীর যেন ঝিমিয়ে পড়ছে, ক্লান্ত থাকা বা ঘুম ভাঙছে না, হুম, মেজাজ খিটখিটে থাকা, এটা হয়। তাই জন্য উত্তর দিকে মাথা দেওয়া আমাদের ঋষিমুনিরা বারণ করে গেছে। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে নেই। হুম। হুম? দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত। পূর্ব দিকে দিনের বেলা মাথা দিয়ে ঘুমানো উচিত। এগুলো করতে হয়। বেশ কিছু নিয়ম আছে আমাদের ঋষিমুনিদের, যেগুলো অবশ্যই সায়েন্টিফিক। যেমন সন্ধ্যের পর খাওয়া উচিত নয়। মানে সূর্য ডুবে গেলে সূর্য খেতে ডুবে নেই। গেলে কোনো কিছু খাওয়া উচিত না। এটা আমি মেনটেন করি। হুম? তখন তাহলে কি খাবো যদি ধরো খিদে পেল? যতটা সম্ভব দেখো, সন্ধ্যের পর তো কিছুই খাওয়া উচিত না। এবার চট করে একটা মানুষ মানে এতদিন খেয়ে এসছে, তার যদি আজ থেকে বলা যায় তুমি সন্ধ্যের পর কিছু খাবে না, হুম, হঠাৎ করে তো ছাড়াও মুশকিল। একদম ছাড়তে পারবে না। তাহলে সেই মানুষটাকে কি করতে হবে? আস্তে আস্তে কিছু কিছু খাওয়া করে। ধরো আমি ভাত খাই, তাহলে আমি চেষ্টা করব ভাতের পরিমাণ কমাতে, কিংবা তারপর চেষ্টা করবো রুটি খেতে। রুটি 3টের জায়গায় 2টো খাবো, 2টোর জায়গায় আস্তে আস্তে একটা খাবো। তারপর আস্তে আস্তে কমিয়ে দিলাম, স্যালাড খেলাম, স্যুপ খেলাম। তারপর আস্তে আস্তে নিজের ইচ্ছা দিয়ে বন্ধ হয়ে যাবে। এইভাবেই বন্ধ করতে হয়। হুট করে কখনোই বন্ধ করা যায় না। যতটা সম্ভব রাতে না খাওয়াই উচিত। হুম। ওকে, ওকে। বাস্তুর মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে স্থান পরিবর্তন বা জানলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে। হুম। তোমার কাছে এরকম কি, আমি জানি না এসছে কিনা কেস, বাস্তুর জন্য বাড়িতে অশান্তি বা ছেলেমেয়ের পড়াশোনা বা যেগুলো আর্থিক অবস্থা, এগুলো মানে খারাপ হচ্ছে। তো শ্রীদীপ, তোমাকে যদি যারা কন্ট্যাক্ট করবে আজকে, হুম। তারা কি এগুলো থেকেও মুক্তি পাবে? আমি একটা কথা বলি, আমি একটু আগে বলেছি, সবচেয়ে বড় রেমেডি হলো ভগবানের অনুগ্রহ, আর তন্ত্র ভগবানের সৃষ্টি। আমি তন্ত্র মতে সর্বোপরি রেমেডি করি। আর বাস্তু যে বিষয়টা, আমি যে বাস্তু বিষয়ে এত আলোচনা করতে বসেছি, অনেক বড় বড় বাস্তুবিদ অভিজ্ঞ ব্যক্তিরা আছেন, বাস্তু সম্বন্ধে কিন্তু আমার 4 আনা জ্ঞান নেই। যে কোন বাস্তুতে গিয়ে কিভাবে এল রড ফেল রড দিয়ে, অনেক অঙ্ক আছে, আমার কিন্তু 4 আনা জ্ঞান নেই। আমি মূর্খ লোক। আমি নিউমোলজিটা একটু জানি, বাস্তু সম্বন্ধে এই ধরনের কোনো আইডিয়া নেই। বাস্তু আমি দেখি পরিপূর্ণটা ভগবানের উপর ভিত্তি করে এবং তন্ত্রের উপর ভিত্তি করে। ফলাফল দেওয়ার মালিক স্বয়ং ঈশ্বর নিজে। তিনি চাইলে ফলাফল পায় মানুষ। আর এই যে বাস্তুর কারণে অনেক মানুষ আসে যাদের শুধু অশান্তি না, বাস্তুর কারণে এমন দোষ আছে যে সন্তান হচ্ছে না। সন্তান যোগ আছে তার অ্যাস্ট্রোলজিতে দেখলে। আমি নিজে তো হরস্কোপ বিচারটা করি না, নিউমোলজিটা করি। অ্যাস্ট্রোলজি বিচার যখন করব তখন জানাবো, করি না এখন বর্তমানে, নিউমোলজিটা করি। ঠিক আছে? এবার নিউমোলজিতে দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারটা, যে দুজনের যে লসুগ্রিড, নিউমোলজি একটা পার্ট আছে না লসুগ্রিড, যেমন হুম, হুম, হরস্কোপ হুম, আছে হুম। ওরকম লসুগ্রিড আছে। লসুগ্রিড দুজনের হাজব্যান্ড ওয়াইফে মিলিয়ে দেখা যাচ্ছে যে সন্তানের যোগ আছে। তন্ত্রমতে গণনা করছি, সেখানেও পাওয়া যাচ্ছে যে সন্তানের যোগ আছে, কিন্তু বাস্তু দোষের কারণে কিন্তু তাদের সন্তান হচ্ছে না। সেখানে ওই বাস্তু প্রতিকার, বাস্তু শোধনের যে হবন পদ্ধতি যেগুলো আছে, এগুলো সবটাই তন্ত্রমতে করি আমি। তাতে করে তারা রেমেডি পায় ঈশ্বরের আর কৃপায়। বাচ্চাদের জন্য? বাচ্চাদের অনেক সময় পড়াশোনায় অমনোযোগিতা আসে। হ্যাঁ, তো ওটা ঠিক করা যায়? তা ঠিক করা যায়। বাস্তু শোধন করলে, বাস্তু শোধনের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলে সব দিকে মঙ্গল হবে তার। মানে বাচ্চারাও পড়াশোনায় মনোযোগী হবে, বাচ্চার যে শরীর স্বাস্থ্যের অবনতি সেগুলো থেকে উন্নতি হবে, আর্থিক জায়গাটা স্টেবল থাকবে, এই সবগুলোতেই তাদের। আবার অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে হচ্ছে না, দেখা যাচ্ছে বয়সের সঙ্গে বিয়ে, ভালো যোগ আছে, ভালো চাকরি করে, দেখতেও সুদর্শন, খুব কুৎসিত নয়, তার বিয়ে হচ্ছে না কেন? তাহলে এই বাস্তুর কারণে অনেক সময় বিয়ে হয় না।
সেইগুলোতেও পরিশোধিত হবে। বাস্তুদোষ খণ্ডন করলে তাদের এই সমস্ত সুরাহা কিন্তু তারা পাবেই। হুম। ওকে, ওকে। দোকানের বাস্তুও ডিপেন্ড করছে, দোকানের বাস্তু হুম মানে বিজনেসের উপর ডিপেন্ড বিজনেসের করে। উপর ডিপেন্ড করছে। দেখা যাচ্ছে যে তার দোকানের জায়গা হয়তো ঠিক আছে, কিন্তু তার এইখানে বাস্তুতে সমস্যা আছে, মানে যেখানে থাকে, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। একদমই বুঝতে ধরো পেরেছি। এখানে আমি থাকি, আমার দোকানটা পাঁচসারকা স্টেশনের উপরে, হুম। দোকান ঠিক আছে কিন্তু এখানে সমস্যা আছে, তার জন্য ওখানে এফেক্ট পড়ছে। তার জন্য তার ব্যবসার ক্ষতি হচ্ছে। হুম। ওখানে এফেক্ট পড়ছে না, লোকটার উপরে পড়ে, লোকটা তো বাড়িতে থাকবে, হ্যাঁ। সারাদিন তার দোকানে তারপর থাকবেন যখন না। দোকানে যাচ্ছে, দোকানটাও তো তখন সেভাবে ড্রেন লোক আউট হচ্ছে বা এফেক্ট দোকান পড়ছে। তো আর নিজে হাতে টাকা নেবে না, নেবে তো লোকটা। হ্যাঁ, লোকটারই যখন এটা মানে মানি খারাপ আছে। অ্যাট্রাকশন হ্যাঁ, পাওয়ারটা হ্যাঁ। কমে যাচ্ছে, তাহলে তাহলে বিজনেসটা হবে কি করে? আর একটা জিনিস তুমি এক্ষুনি বলে নিউমোলজি। এরকম আমি শুনেছি যে মানুষের যে অ্যাড্রেস হয় হুম বা মানুষের যে সময়কাল যে দিনগুলো ম্যাটার করে, তুমি হুম আমি এই দিন এটা পড়বো, ওটা দিন এটা পড়বো। হুম তো সেগুলো কি তারিখ বা ডেটগুলো কি খুব ম্যাটার করে? ডেটগুলো ম্যাটার করে, সংখ্যা, নিউমোলজি মানে তো সংখ্যা হুম, তত্ত্ব, হুম, হুম। প্রত্যেকটা সংখ্যা আছে, ঠিক আছে? মানে নেম নিউমোলজিতে তার নামটা কারেকশন করে দেওয়া, ঠিক আছে? অনেক সময় নেম নিউমোলজি কারেকশনটা ওটা রেমেডি হয়ে দাঁড়ায়, আমি নিজে অনেক সময় করে দেখেছি, দিও। এখন চট করে মানুষ এসবে আসে না, তন্ত্র ছাড়া কেউ আমার কাছে আসে না খুব একটা, তন্ত্রটাই মেন চেনে। তা নিউমোলজিতে এই নেম কারেকশনটা অনেক সময় করে দিই আমি, ঠিক আছে? তা তখন ওই ডিওবি মানে ডেট অফ বার্থ দিয়ে তার লসু গ্রিড করে দেখা যায় যে কোন নাম্বার মিস আছে কিনা, সেই নাম্বারগুলো মিসের ফলে কি হতে পারে, ঠিক আছে? যেমন ড্রাইভিং নাম্বার, কন্ডাক্টর নাম্বার, এগুলো তো আছেই, হ্যাঁ। এই ড্রাইভিং নাম্বার, কন্ডাক্টর নাম্বারের থেকে একটা মিলিয়ে দেখা যায় তার কি হতে পারে, আগাম ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারা যায় নিউমোলজিতে। এবার দেখা যাচ্ছে যে বহুত মানুষের আছে যে ওই যে বললাম ম্যারেজের জায়গা থেকে, ঠিক আছে? তখন নিউমোলজি করে দেখা যাচ্ছে যে বিয়ের সময়টা বের করা যায়, পার্টনারের মানে বাড়ি কোন দিকে ইন্ডিকেট করছে, তার বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে সেটা দেখা যায় নিউমোলজি করে, ঠিক আছে? এগুলো কিন্তু বের করা যায়। হুম। তোমাকে বললাম এই অ্যাড্রেসের যে সংখ্যাটা ওটাও কি ম্যাটার করে? ম্যাটার করে, হ্যাঁ, অ্যাড্রেস সংখ্যা ম্যাটার করে, ফোন নাম্বারও ম্যাটার করে। তুমি আমি যে ফোন নাম্বার ইউজ করি যে 10টা ডিজিট, সেই 10টা ডিজিটকে কাউন্ট করে যে কি সংখ্যায় আসছে, হুম। সেই সংখ্যাটা সঙ্গে গ্রহ এবং তার সেই গ্রহটা কেমন পজিশনে আছে নিউমোলজিতে, বা তাই কতটা শুভ ফল দেবে তার উপর ডিপেন্ড করে। তাই জন্য অনেক সময় নাম্বারও অনেকে কারেকশন করে নেয়, মানে নাম্বারটা চেঞ্জ করে নেয়, একটা দুটো ডিজিট এদিক সেদিক করে নেয়। ওকে। হুম আর আহ, তোমাকে জানতে চাইবো 1 থেকে যে 9 পর্যন্ত যে আমাদের সংখ্যা আছে, হুম একের এক একটা করে যদি তুমি বৈশিষ্ট্য বলো তাহলে মানুষ তাহলে একটুখানি মানে এটা ভালো লাগবে সব। দেখো, বৈশিষ্ট্য বলতে গেলে এক হচ্ছে রবি, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় বৃহস্পতি, 4 হচ্ছে গিয়ে রাহু, 5 হচ্ছে গিয়ে বুধ, 6 হচ্ছে গিয়ে শুক্র, 7 হচ্ছে গিয়ে কেতু, 8 হচ্ছে গিয়ে শনি, 9 হচ্ছে গিয়ে মঙ্গল, ঠিক আছে? হুম। এবার যেমন এই 2026টা বলছি, হুম। ঠিক আছে? 6, 7, 8, 8, 9, 10, মানে এটা হচ্ছে রবির বছর। হুম। হুম আবার এক তত্ত্ব অনুযায়ী এটা আবার আরেকজন, মানে নিউমোলজিতে এই বিষয়টা নিয়ে আমার একটু কনফিউজ থাকি কেন, আরেকটা তত্ত্ব অনুযায়ী কিন্তু শুধু সেকেন্ড ডিজিটগুলোকে হিসাব করা হয়, মানে বোঝাতে পারলাম না। 26টাকে। 26টাকে 6, 7, 8, হুম। মানে সেটা শনির বছর। কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে এটা যেহেতু রবির বছর কেন বলছি, রবির অনেক কিছু এখানে ইন্ডিকেট করে আছে। হ্যাঁ, রবির বছরের সঙ্গে মানে রবির সংখ্যা হলে যেমন এক সংখ্যায় যেগুলো আছে এই বছরের সঙ্গে অনেকটা মিলছে, এবং পরিবর্তনের জায়গাটাও কিন্তু সেইভাবেই, এই যে সরকার পরিবর্তন বাংলাতে, এরা ওটা জায়গাটা ইন্ডিকেট করছে। কিন্তু এখানে তো অনেকে বলছে যে এই নাম্বারের মানে এই বছর হিসাবে সূর্যের বছর বলেই আজকে এই সব পাপ থেকে যারা যারা পাপ করেছে এক সময় হুম বা যারা ওটাই যারা তো বাজে বললাম, বাজে কাজ করে তারা তাদের দিয়ে। তাদের সংহার হচ্ছে, সরে যাচ্ছে তারা, রবির বছর বলে। হুম। হ্যাঁ, আমার মতে এটা রবিরই বছর। হ্যাঁ, রবির বছরে এই সময় প্রত্যেক মানুষের যেমন কর্তব্য, কিছুটা বলে দিই কি করা উচিত হুম, এই হুম, হুম, হুম। বছরটা, সবাই তো এটা শুনতে চায় বা জানতে চায়। এই বছরটা প্রত্যেক মানুষের উচিত, যেহেতু রবি পিতৃকারক গ্রহ আমরা সবাই জানি, নিজের পিতা পিতৃস্থানীয় যে সকল ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া, ঠিক আছে? পিতৃস্থানীয় যারা তাদেরকে সম্মান দেওয়া, এবং অবশ্যই যদি পারে রবিবার দিনগুলো একটু মানে যতটা সম্ভব, যদিও বললে মানুষ রেগে যাবে, রবিবার দিন তো নিরামিষ খেতে বললে বাঙালি এমনিই রেগে যাবে, তাও বলছি যতটা পারবে একটু সাত্ত্বিকভাবে চলা, ঠিক আছে? সূর্য অর্ঘ্য প্রদান করা, হ্যাঁ, এগুলো যদি করে, সর্বোপরি যারা যোগা জানে, সূর্য নমস্কার, যোগাতে যে 12টা স্টেপে সূর্য নমস্কার আছে, হুম। এইগুলো যদি করতে পারে, চট করে তো সবাই পারবে না, একটু আধটু প্র্যাকটিস করে 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 যদি করতে পারে, তাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন হবে এই বছরে। কেন, রবি নাম যশ খ্যাতি এগুলো কিন্তু দেবে তাদের, যদি তারা কেউ করতে পারে। আর যারা ধরো এই রবি সংখ্যার লোক, মানে যেমন ধরতে গেলে যেমন আমি 19, আমার জন্ম তারিখ 19, 9, 10, 1,
যারা রবি সংখ্যার লোক, তারা এবছরে যদি এই সমস্ত কিছু পালন করে, তারা অভূতপূর্ব নিজের জীবনে পরিবর্তন বুঝতে পারবে এই বছরে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটা, এগুলো কিন্তু হবে, নাম যশের জায়গা হবে। আবার দেখা যাচ্ছে যাদের রবি নিচস্থ জন্মছকে বা নিউমোলজিতেও দেখা যাচ্ছে 1 সংখ্যাটা তারা পায়নি বা নিচস্থ আছে কোনোভাবে, তারা যদি এই বছরটা এই রবি গ্রহের অনুগ্রহ পেতে চায়, তাহলে তারা এই সমস্ত জিনিস একটু পালন করুক। পারলে রবিবার দিনে যে বললাম একটু নিরামিষ খাওয়া, কিংবা আমরা সবাই তো সূর্য প্রণাম একটু আধটু জানি, জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বতং মহাদ্দিম ধন্তারিংসর পাপগ্নং প্রণত স্মৃতি বা করম, এই যে আমরা সূর্য প্রণামটা জানি, এইটুকু প্রণাম মন্ত্র অন্তত চান করে সূর্য প্রণাম, এইটুকু সময় তো আমরা প্রত্যেকেই পাই, এটা যদি করতে পারি। তুলসী তলায় মাঝে মাঝে, রবিবার দিন ম্যাক্সিমাম লোকই বাড়ি থাকেন, হুম, একটু তুলসী তলায় গিয়ে একটু জল দেওয়া চান করে রবিবার দিন অন্তত, তামার ঘটিতে করে জল দেওয়া সূর্যকে, এগুলো যদি পালন করতে পারে, মানে যেভাবে হোক সূর্যকে একটু পালন পালন লালন করতে পালন গেলে, করতে হবে। হ্যাঁ এই বছরটাই তাদের জন্য কিন্তু খুব ভালো, প্রত্যেক মানুষের জন্য ভালো, বিশেষ করে যারা গ্ল্যামার জগতে আসতে চাইছে, গ্ল্যামার জগতে আছে মানে আহ, তোমাদের মতন যারা ইনফ্লুয়েন্সার কিংবা সিরিয়ালে আছে, এক কথায় যারা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সঙ্গে জড়িত, যাদের নাম যশ খ্যাতির জায়গাটা আছে মানে পেতে চায়, তারা যদি রবিকে একটু করে রাখে, মানে কি বলবো, নিজের করে রাখে, বা যদি রবি গ্রহের সন্তুষ্টি চায়, তাহলে তাদের এইসব জায়গাগুলোতে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন 2026-এ হবে। শ্রীদীপ, যারা দেখো এখন নতুন প্রেম করছে বা চাইছে তারা নিজের জীবনকে আরো ভালো করতে বা বিয়ে করতে, হুম বা বাবা মারা চাইছে যে আমার ছেলেকে আমি একটা বিয়ে দেবো, মেয়েকে বিয়ে দেবো, হুম তার আমি জটক বিচার করব। হুম এবার নিউমোলজিতেও কিন্তু জটক বিচার হয়। হয়, একদম হয়, এই যে লসুর গ্রিডগুলোকে মেলানো হয়। তো এটা কি তুমি কিভাবে করো একটু যদি আমি করি নিউমোলজি পদ্ধতিতেই করি, যদি মানে নিউমোলজিতে দুজনের কেউ সময় চায়। কাল দুজনের নাম নিয়ে? সময় কাল, শুধু ডেট অফ বার্থটা লাগে সেই সময়, হুম। ডেট অফ বার্থটা লাগে, নামটা লাগে, হ্যাঁ, দুজনের পারফেক্ট নামের একদম অ্যালফাবেট যেগুলো ওরা ইউজ করে সেই অ্যালফাবেটটা লাগে, অ্যালফাবেটগুলো লাগে, আর দুজনের ওই ডেট অফ বার্থটা লাগে, এই দুটো মিলিয়ে তখন দেখা যায়। হুম, কিন্তু আরেকটা কথা আমি সবাইকে ভিডিও মারফত বলবো, সবাই আমরা যারা আছি, আমাদের মতন মানুষ যারা আছে, তান্ত্রিক বলো বা জ্যোতিষী বলো, এই যে আমরা যে সলমেট পাওয়ার জায়গাটা বা জটক বিচার বা কার সঙ্গে সংসার করতে পারবো, এগুলো নিজেরা একটু বেশি সিদ্ধান্ত নেবে আমাদের মতো মানুষের কাছে আসার আগে। তার কারণ একটাই কথা আমি বলবো, যে ওই যে বললাম ভগবানের অনুগ্রহের চেয়ে বড় কোনো রেমেডি হয় না। হয়তো দেখা যাচ্ছে কোনো ভালো জ্যোতিষী বা ভালো নিউমোলজিস্ট বা ভালো তান্ত্রিক আছে, তোমাদের কোনো মিল নেই, তথাপি তোমরা হয়তো সেই মিল বিচার না করিয়েই সংসার করছো, দীর্ঘ 15, 20, 30 বছর ধরে সম্পর্ক কখনো কোনো অবনতি হয়নি। কিন্তু এমনও দেখা যাচ্ছে যে ওই যে মাথায় ঢুকিয়ে দেয় জ্যোতিষীরা বা নিউমোলজিস্টরা বা কোনো তান্ত্রিকরা, অনেকেই তো আছে খারাপভাবে ঢুকিয়ে দেয় যে তোমাদের সম্পর্ক ভেঙে যাবে, এইটা তোমার মাথায় ম্যানিফেস্ট হওয়ার পর সম্পর্ক ভেঙে গেল। তাই নিজেরা একটু বেশি সিদ্ধান্ত নেবে যে এই মানুষের সঙ্গে তোমরা চলতে পারবে কিনা, এটা সর্বোপরি ডিপেন্ড করছে তোমাদের উপর। একটা কথা ভেবে দেখো, আজ থেকে আরো যদি আমরা পিছিয়ে যাই কয়েক বছর আগে, 40 বছর 30 বছর, সেই সময়ে কিন্তু অনেক মানুষ বা এই দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে কেউ কিন্তু কোনো জ্যোতিষী নিউমোলজিস্টের কাছে গিয়ে সংসার করার জন্য সাজেশন নিত না, তাহলে কি তাদের সংসার থাকতো না? এখন তো পাড়ার মোড়ে চপের দোকান বা চায়ের দোকানের চেয়ে জ্যোতিষী চেম্বার বেশি এলাকায়, এত ঘরে ঘরে জ্যোতিষী থাকাকালীনও ডিভোর্স হচ্ছে কেন? সবচেয়ে বড় কথা নিজের মাইন্ড। ওই যে বললাম ভগবানের অনুগ্রহের আগে কোনো রেমেডি হয় না, ঈশ্বর চাইলে মরা ফুল গাছেও ফুল ফোটাতে পারেন, আবার চাইলে জ্যান্ত জল জ্যান্ত ফুল গাছেও ফুল নাও হতে পারে। তাই সর্বোপরি নিজেদের সম্পর্ক নিয়ে ঈশ্বরের কাছে সাজেশন নাও, ঈশ্বরের কাছে শরণাপন্ন হও। এখন তো নতুন যারা কাপেল, তারা তো ভগবানের প্রতি আস্থা রাখার জায়গা তো দূর, মানে ভগবান কি জিনিস হয়তো অনেকে জানেও না, বা ভগবান কি কথাটাই শুধু ভগবান 4টে আর কিছু জানে না। এরকম করতে থাকলে কোনো সম্পর্কই থাকবে শুধু তাই না, তোমরা মানুষ হিসেবে কখনোই গণ্য হবে না। একদম সত্যি এটাই। ওকে। তো তোমার কাছে একটু বাস্তু নিয়ে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ভৌতিক যদি। এক্সপিরিয়েন্স একটা বলতে পারি, একদম। এটা তোমার কাছ থেকে এসেছিল গত পডকাস্টের আগের পডকাস্টে। তার বাড়ি মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে। তুমি গেছিলে মনে হয়, গেছিলাম, হ্যাঁ। তুমি বলেছিলে হ্যাঁ, যাওয়ার গিয়ে কথা। কাজ করেছিলাম। ওই যে সমস্যা ছিল, ওটা না গিয়ে করা অসম্ভব, না গিয়ে করাও সম্ভব, কিন্তু কিন্তু সেটা এফেক্টিভ হবে না, না এফেক্টিভ হবে, কিন্তু সময় লাগবে, সময় লাগবে। সময়ও ও, লাগবে, মানুষটা হ্যাঁ। ভুগবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ওর বাড়িটায় অ্যাকচুয়ালি ও ভাড়া নিয়েছিল, মানে রেন্টে ছিল, ঠিক আছে। এবার ও যেখানে রেন্ট নিয়েছে সেখানে রেন্ট পাওয়াও খুব মুশকিল, গ্রামে ওইরকম ভাবে রেন্ট আমার দেখা প্রথম, যেরকম কেউ
ওরকম গ্রামগঞ্জ জায়গায় কেউ রেন্ট নেয় না এক কথায়, মানে ভাড়া শহরতলিতে ভাড়া চলে, খুব গ্রামে গিয়ে আর কজন বা ভাড়া নিতে থাকে, তাই তো? শহর থেকে ধরো যারা এই মাস্টার মশাইরা যারা স্কুল কলেজে যায় ওখানে, তারা হয়তো একটা রুম ভাড়া নিয়ে থাকে, অনেকে মিলে মেস মতন করে থাকে মাস্টাররা। তা সেরকম না, ওরা কিন্তু ফ্যামিলিই ছিল। হ্যাঁ, আর উনি ওখানকারই স্থানীয় মানুষ। ভাড়া নিয়েছিল ওদের একটাই কারণ, ওদের পারিবারিক একটু অশান্তি এরম ব্যাপার ছিল বলে ওরা ভাড়া কয়েকদিন ছিল। এখনো সেই বাড়িতে আছে, আবার ওই বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে। যাই হোক, ব্যাপারটা হলো সেখানে থাকার পর ওনার আর্থিক ক্ষয়ক্ষতি হওয়া তো শুরুই হয়েছিল, এক নাম্বার। আর রাত্রিরে প্রতিটা ঘরে মনে হচ্ছে যেন ইট ভাঙবে, ভেঙে পড়ে যাবে, দুমদাম করে কিছু পড়ছে, আওয়াজ হচ্ছে। ঘরবাড়ির এই চাদর যেরকম রেখে যাচ্ছে, আবার উল্টে, মানে দুটো ঘর ধরো, একটা ঘরে ওরা আছে, একটা ঘরে যেই সেই ঘরটায় চাদর উলট পালট হয়ে যাচ্ছে, যেন কেউ এসেছিল দাপাদাপি করে গেছে, লাফালাফি করছে, এরকম বিভিন্ন কিছু শোনা যেত। তা বিভিন্ন মানুষের শরণাপন্ন হয়েছিল, বিভিন্ন কিছু করেছে, হয়েছে কাজ তাদের কাছে হয়েছে। মিনিমাম 1-2 সপ্তাহ ঠিক থাকছে, আবার যেই সেই হয়ে যাচ্ছে। হুম। তা এই পডকাস্ট থেকে তোমার আমার কাছে এসেছিল। তা আমি প্রথমত 2বার গিয়েছিলাম, বলেছিলাম তোমাকে, একবার গিয়েছিলাম গণনা করে এসেছি। তা গণনা করে যা পেয়েছিলাম যে ওই বাড়িতে, তুমি জিজ্ঞাসা করো, মানে ওই লোককে বললাম যে তুমি জিজ্ঞাসা করো তোমার মালিক কি এই বাড়িতে সত্যি কেউ সুইসাইড করেছে কিনা। মালিক তো অস্বীকার করেই যাচ্ছে। মালিক কখনো স্বীকার করে? তখন এই লোক একটু উপর মহল অব্দি হাত ছিল, ইনি একটু পুলিশ অফিসার, যার কথা বলছি, যার কাজ করেছি আমি। উনি বলছেন যে নাম বলাটা ওনার, মানে আমার মনে হয় ঠিক হবে না। উনি বারণও করেনি, কিন্তু আমার মতে যেহেতু পুলিশ অফিসার তো নাম বলাটা উচিত হবে না। অনেক মানুষ চিনতেও পারেন, হুম, আর হুম। সিনিয়র লেভেলের মানুষ। বলছে আপনি বলুন, মানে চাপ দিয়ে যেমন বলে আর কি, যে আপনি বলুন, না হলে কিন্তু অনেক রকম আপনারই প্রবলেম হবে। তখন বলেছিল যে না, এরকম আমার একজন দূরসম্পর্কের এক আত্মীয়, আর তার ভাগনাকে মানে ভাড়া দিয়েছিলাম আত্মীয়র কথাতে। আর সেই ভাগনা এখানে আসার পর প্রেম সম্পর্কে ঝামেলা হওয়ার পর সে 7-8 মাস আগে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। ঠিক আছে? তা সেই হওয়ার পর থেকে আমরা যতজনকেই ভাড়া দিয়েছি সবাই এইটাই বলে যে কিছু ওলটপালট হয়ে যায়, কিছু হয়, আর্থিক ক্ষতি হয়। হুম। আর প্রতি অমাবস্যা বা পূর্ণিমা, পূর্ণিমা বলবো না ঠিক, অমাবস্যা বা শনি মঙ্গলবার করে ওদের ভেতর থেকে মনে হয় যে শুনতে পাওয়া যাচ্ছে যে আমিও বাঁচতে চেয়েছিলাম। এরকম একটা আওয়াজ আসে ঘর থেকে যে আমিও বাঁচতে চেয়েছিলাম। তো বাচ্চা ছেলে না, বেশি বয়স না, 25-26 যে মারা গেছিল, আমিও বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দেয়নি, এরকম একটা ব্যাপার তারা বলে। বলে মানে সেই শব্দগুলো আসে আকাশবাণীর মতন, যেমন উপর থেকে ভবিষ্যৎবাণী হতো না ঋষিদের কাছে, ওরকম যেন কোথা থেকে আওয়াজ আসে আমিও বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে, সিনেমার মতন মনে হচ্ছে। অনেক দর্শক হয়তো ভাববে এগুলো গাল গপ্প, যখন নিজেদের জীবনে মাস যাবে তখন তারা সবই বুঝতে পারবে। আর যারা যে সাধনায় থাকে তারা সেই জিনিসটা বোঝে। বোঝে। না, আমি আমার ক্ষেত্রে বলছি না, কিন্তু যে ভুগছে তার কথাই বলছি, সে বলছে আমাকে এটা, যে অফিসার আর ওনার স্ত্রী, যে আমরা শুনতে পাই অমাবস্যা করে শনিবার করে যে ঘর থেকে আওয়াজ আসছে আমিও বাঁচতে চেয়েছিলাম, খুব জোরে জোরে না, আস্তে আস্তে, আমিও বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দেয়নি। ঠিক আছে? এবার তখন আমি এবার গণনা করে পেলাম যে ঘটনা, তারও সুইসাইডের কারণটা জানতে পারলাম কি, যে সেই ছেলে যার সঙ্গে প্রেমে ছিল সে কলগাল টাইপের, পরিষ্কার কথা। সেই মেয়ে একে রীতিমতো ব্ল্যাকমেল করে যে তোমার ড্রাগ এসব কিছু ফাঁসিয়ে দেবো যদি না তুমি আমার এই প্রফেশনটা মেনে নাও। ঠিক আছে? এবার তখন এ বেরিয়েও আসতে চাইছে, মানে বেরোতেও দিত না, আর এইভাবে রেখে দিত। তা অনেক কিছু বলার পর, অনেক মারধর হওয়ার পর, থানা পুলিশ হওয়ার পর সেই লোক কিন্তু সেই জন্য সুইসাইড করেছিল, ওই যে ঘরটায় উলটপালট হতো বলতাম সেই ঘরটায়। আর ওই জন্য মালিক একটা কথা বলে দিত, ওই ভদ্রলোক বলছে, বলে ওই জন্য ওই ভদ্রলোক আমাকে, মানে মালিকের কথা বলছে, ভদ্রলোক আমাকে বারবার বলতো যে আপনার এই ঘরটা তো বড়, এই ঘরটায় থাকবেন, ওই ঘরটা থাকার কি আছে, ওই ঘরটা থাকবেন না বেশি, ওই ঘরটা বেশি ভালো না, মানে হাওয়া বাতাস আছে চারদিকে, হাওয়া হুম, আর হুম। একটা অলপাল হবে, এক্সকিউজ দিয়ে তো ওই ঘরটা এক্সকিউজ দিয়ে ইউজ এই না ঘরটা করে। ইউজ না করে। কিন্তু ইউজ না করলে কি হবে, যা এটার হওয়ার, তো সব যদি জায়গাতে তোমার আছে। ঘরে যেখানে দাপাদাপি হয় পাশের ঘরে, তুমি কি এই হ্যাঁ। ঘরে চুপ করে বসতে হবে, তুমি কি আওয়াজ পাবে না? এটাই। তা সেই রকম ব্যাপার। তা তখন ওই বাড়িতে গিয়ে আমি বাস্তুতে কাটান করেছিলাম। ঠিক আছে? আর এক ধরনের বিদ্যা আছে, গুরুমুখী বিদ্যায়। ওই ঘটের মধ্যে, মাটির ঘটের উপর বিভিন্ন রকম জড়িবুটি টাইপের মিশিয়ে তার উপর অনেক তন্ত্রমন্ত্র প্রয়োগ করে সেই ঘরটাকে বাড়িতে রাখতে দেওয়া হয়, যাতে ভৌতিক শক্তি দূরে যায়। ঠিক আছে? তা সেই রকম কিছু বিদ্যা অ্যাপ্লাই করেছিলাম। হুম। আর বগাবগি চালানোর এক ধরনের বিদ্যা করেছিলাম যাতে বাস্তুটা বন্ধ হয়। সেইগুলো করার দরুন মিনিমাম আমার টাইম লেগেছে 2 থেকে 3 সপ্তাহ, আস্তে 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 দাপাদাপিটা বন্ধ হয়, এগুলো বন্ধ হয়। হ্যাঁ। বাবা! একটা কথা বলো যে এই যে তুমি এই যে ক্রিয়া বা এই ক্রিয়াতে ভালো খরচা সাপেক্ষ এগুলোতে? মিনিমাম খরচ তো হবেই,
এখন মিনিমাম এই কাজটা করতে 12,000 টাকা আমারই খরচ, এবার গাড়ি ভাড়া আলাদা। তার কারণ দেখো, জিনিসপত্র লাগবে, যাওয়া, ওই ঘটের মধ্যে জড়িবুটিগুলো মেশানো হবে, সেগুলোর একটা খরচ আছে। হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা কথা বললে কিছুক্ষণ আগে যে তুমি 500 টাকা করে নিচ্ছ। হুম। এটা তো আগে নিতে না, এখন কেন নিচ্ছ এখন হঠাৎ করে? নিচ্ছি তার অনেক কারণ হচ্ছে গিয়ে, মানুষ গণনা করাতে আসে, কিছু মানুষের, সবাইকে আমি বলবো না, কিছু মানুষের মধ্যে ব্যতিক্রমী থাকে। গণনা মিনিমাম 3-4টে প্রশ্ন তো করা যায়। হুম সে আমাকে পাঠালো নাম ফটোটা, হুম পাঠিয়ে বলছে দাদা আমার দেখুন স্ত্রীর সঙ্গে। আমি দেখলাম স্ত্রীর ব্যাপারটা নিয়ে, দেখা হয়ে গেল, জানানোর পর বলছে দাদা আমার কাজের জায়গাটা কি দেখলেন, তাহলে কি বলবো? উনি এক্স রে করে নিয়ে এসে এখন যদি বলে আমার ক্যান্সার হয়েছে কিনা আমাকে বলুন। উনি তো প্রশ্ন রেখেছেন প্রথমে আমার স্ত্রী সম্বন্ধে জানান, একদমই ঠিক। তাহলে ওনার উচিত ছিল প্রথমেই বলে দেওয়া যে আমার এই দুটো প্রশ্ন। আমি তো 2-3টে বলেছি যে, প্রশ্ন আছে। আমি প্রথমেই বলে গেছি আপনি 100খানা প্রশ্ন লিখে দিন, যেটা টাইমটা লাগবে সেটা নিয়ে আমি গণনা করবো, 1 টাকাও নেবো না, কিন্তু আপনাকে প্রথমে শিডিউলটা সাজাতে হবে যে এই প্রশ্নগুলো আমি জানতে চাই। একবার গণনা হয়ে গেল, তারপরে বলছেন যেই বলে আমার স্ত্রীর ব্যাপারটা, দাদা এই খরচ হবে। ও খরচ হবে, যেন খরচ হবে এমন করে বলছে যেন টাকা ছাড়াই করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে ওনাকে। না ঠিক আছে আমি দেখছি, আচ্ছা দাদা আমার কাজটা কি দেখলেন, তাহলে ওনাকে আমি কি বলবো? ওই জন্য বললাম না বাবা সবাইকে উপকার করেছে ওদিন, ঠিক আছে এখন 500 টাকা নিচে আর গণনা করবো না, তাহলে মানুষের লিমিটেশন থাকে। মানুষের একটা সম্মানও থাকে। একদম তাই। টাকা না নিলে ভাবে যে এলিতেলি ভাবে। দরকার নেই। হুম একদমই এলিতেলি ভাবে। সুদীপ, আমাদের এই যে বাড়িতে যারা যারা নতুন ফ্ল্যাট কেনে, তার সাথে দেখা যায় তাদের ফ্যামিলিটা বাড়তে পারে বা তাদের বাড়িতে একটা নতুন সন্তান আসতে পারে। হুম তো ওই ধরনের যে ভৌতিক যে জিনিসগুলো তুমি বলছিলে, ছিল কি সেই বাচ্চাদের উপর এফেক্ট পড়ে? বাচ্চাদের উপর এফেক্ট পড়ে। এবার আমি একটা গল্প ভাবছিলাম বলবো, হুম বলবো। নিশ্চয়ই তা নিশ্চয়ই। হলো একটা শিশু, মানে শিশু বলবো সদ্যজাত শিশু, 6 থেকে 7 মাস 8 মাসের। তারপর পেঁচো, নাম শুনেছো? পেঁচো ভৌতিক কোনো শক্তির নাম শুনেছো? এই পেঁচো শক্তির দৃষ্টি পড়েছিল, সেগুলো সব ঝাড়গ্রামের দিকে, এই ঝাড়গ্রাম না, মালদার দিকে। মালদা। হুম, মালদার দিকে হয়েছিল। বাচ্চাটা মানে পেঁচোর দৃষ্টিতে রোগা হয়ে যাচ্ছিল 1 নাম্বার, আর প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে মানে কান্নাকাটি শুরু করতো। সে কান্না কেউ থামাতে পারতো না, নির্দিষ্ট সময়, মানে ধরো সন্ধ্যে 7টা এরকম টাইমে, ঠিক আছে? এবার আমাকে তখন যোগাযোগ করেছিল, সেইটা অনেক পুরাতন ক্লায়েন্ট, এরা আমার 23-24 সালে, ঠিক আছে? কারোর মারফত যোগাযোগ হয়ে বা আমার নিজস্ব যেই ফেসবুকে ভিডিও করতাম সেসব দেখে তা যোগাযোগ করেছিল আমার কাছে। হুম জামাটা আসবে না? কালকে তো শুট রে। কিসের জামা? কিসের জামা? একটা নতুন জামা নেওয়া। গেরুয়া রঙের? হ্যাঁ হ্যাঁ, কেন? কালকে শুট ছিল। কালকে শুট আছে না এর সাথে। সরি সরি, তুমি বলো না বলো না। ওটাই। এবার তা সেই সময় ওই আর কি, মানে ওই পেঁচোর যে দৃষ্টি যেটা বলছি, আমি যখন গণনা করে দেখলাম যে এখানে পেঁচোর দৃষ্টি পড়েছে। কেন? তাদের বাড়ির আশেপাশে একটা বাঁশবাগান ছিল, সেখানেই শক্তিটা যেত আসতো। এবার নতুন বাচ্চা দেখলে কিন্তু পেঁচো মাঝে মাঝে দৃষ্টি দেয়, যদি তারা আয়তায় পড়ে যায় তারা কিন্তু দৃষ্টি দেবে, অনেক সময় মেরেও ফেলে। হুম এই পেঁচোই কিন্তু এক ধরনের অপশক্তি, যারা এই বাংলায় যারা পাঁচু গোপালের পুজো হয় জানো তো, হুম। বাংলার বুকে এই পাঁচু গোপাল কিন্তু অ্যাকচুয়ালি পেঁচোরই একটা গোপাল যেহেতু বলা হয়, তার কারণে যে বলছি না বাচ্চাদের মেরে মানে মৃত্যু হয় বলে, তখন ওই অনেকে মানত করে ওনার কাছে যাতে এরকম ক্ষতি না হয়। তো মানত করার জন্য ওই যে গোপাল মানে বাচ্চা আসে, এই গোপাল দিয়ে অনেকে মানত করে, তাই পাঁচু গোপালটা অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি ওটা পাঁচু ঠাকুরের পুজো বা পেঁচো পাঁচির পুজো, ঠিক আছে? গোপালের বাচ্চাটা, হুম 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 যে গোপাল যে আমরা পুজো করি, হুম সেটাই। গোপালটা ধরো আমাদের গ্রাম বাংলার বুকে কি গোপালটাকে শিশুর সঙ্গে তুলনা করা হয়, হুম, কারণ ওনার কাছে মানত হওয়ার পর অনেকে ওই গোপাল দিয়ে মানত দেয় যে আমার বাচ্চা যদি ঠিক থাকে তোমায় গোপাল দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে? তো সেইরকম গোপাল দেয় বলে তাই অ্যাড করে দিয়েছে কথাটা, অনেকে বলে পাঁচু গোপাল। পাঁচু গোপাল। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা না। পাঁচু হচ্ছে গিয়ে পেঁচো, মানে ভৌতিক শক্তি একটা। এই পেঁচো আর পাঁচি মানে ওনার সঙ্গে ওনার স্ত্রী থাকে। অ্যাকচুয়ালি পেঁচোর মূর্তি কিন্তু ভয়ঙ্কর দেখতে হয়, বড় বড় গোঁফদাড়ি থাকবে, সাদা চুল থাকবে, ঠিক আছে? হুম। ওরা প্যাঁচারই একটা অপশক্তি বলা যেতে পারে, বা পেঁচো, ঠিক আছে? এই পেঁচো কিন্তু ধরে বাচ্চাদের উপর বেশি দৃষ্টি দেয় ক্ষয়ক্ষতি করানোর জন্য। আর এই পেঁচো আবার যার বাহন সেটা হচ্ছে বাবা পঞ্চানন, মানে শিবের যে অবতার বৈশিষ্ট্য দেব পঞ্চানন, যিনি আমাদের কুলদেবতা, মানে আমাদের
বংশের কুলদেবতা বাবা পঞ্চানন। যেন আমাদের বংশে বিশেষ ওষুধ হয় পেঁচো ছাড়ানো, যেগুলো দৈব ওষুধের মধ্যে পড়ে, আর সেগুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হয় কোনো মানুষকে, পেঁচোর জন্য শুধু। হুম, হুম। তা ওই দৃষ্টি পড়েছিল, তা তখন আমি ছাড়িয়েছিলাম। এবং গুরুমুখী বিদ্যায় অনেক মন্ত্র আছে। বাবা ঠাকুর মন্ত্রটা একটু বলে দিই, যতটা বলা উচিত। বাবা ঠাকুর বটমূল থেকে আইস একবার, নইলে যে শিশুর আশা থাকে না কোয়ার, চুয়ো পেঁচো শিশুরে ধরিল, বাবা ঠাকুর তুমি বিনা কেহার রইল, আমার প্রার্থনা শুনি আইলা বাবা ঠাকুর, চুয়ো পেঁচো সব হইলা দূর। ঠিক আছে? এই যে মন্ত্র, গুরুমুখীদের মন্ত্রটাই এরকম হয়। এই যে বাবা ঠাকুর বলছে না, এই বাবা ঠাকুরটাই কিন্তু বাবা পঞ্চাননকে উদ্দেশ্য করে গুরুমুখী বিদ্যায় বলা হয়, যতটুকু আমরা ভাবি। বাবা ঠাকুর বটমূল থেকে, মানে বাবা পঞ্চানন কিন্তু বট নিবাসী, মানে বট গাছে থাকেন উনি, এটা বলা যায়। এই বটমূল থেকে আইস একবার, মানে আসো একবার তুমি। হুম। তাই এই মন্ত্র বলে তাকে ঝাড়ফুঁক করে কিন্তু পেঁচো ছাড়ানো হয়। কারণ পেঁচোর কবজও দেওয়া হয়েছে, পেঁচোর দৃষ্টি পড়ে। হুম। তাই পেঁচোর দৃষ্টি চট করে, এবার যতটা শুনতে সহজ লাগছে ততটা সহজ নয়। এই পেঁচোর দৃষ্টি ছাড়াতে গেলে কিন্তু তান্ত্রিককে সেই মতন সাধক হতে হয়। আমি নিজে, আমার কোনো ক্ষমতা নেই, ঈশ্বরের ক্ষমতা ছাড়া। সে ভালো মতন লেভেলের সাধক হওয়া চাই। যদি না হয় তাহলে কিন্তু এই পেঁচোর দৃষ্টি তার বাড়ির ক্ষয়ক্ষতি হবে, তার নিজের যদি কখনো সন্তান হয় তার ক্ষয়ক্ষতি করবে পেঁচো। এটা মানুষরা বুঝবে কি করে যে এরকম একটা আত্মা বা এরকমের এন্টিটি আমার বাড়িতে আছে? বাড়িতে আসবে ওই শিশুর, ওই যে বললাম, ওই যে ওই বাড়ির ক্ষেত্রে বলছি যে তার বাড়ির বাচ্চারা প্রতিনিয়ত কাঁদতো, আর আমাদের মতো মানুষের কাছে গেলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি ধরনের শক্তি হয়ে আছে তাদের। এই পেঁচো কিন্তু ধরে। আর পেঁচো গুরুমুখী বিদ্যায় সাধক ছাড়া চট করে কেউ এইসব জিনিস থেকে বের করতে পারে না। খুব মহা শক্তিশালী এরা। এবং মহা ধূর্ত। এরা চট করে কারোর ক্ষতিও করে না, এবার চাইলে কাউকে ছাড়েও না। গ্রাম বাংলায় এদের পুজো হয়, যে পেঁচো পাচির পুজো হয় বলছি না, বাঁশবাগানে এদেরকে পুজো হয়, শোল মাছ পোড়া দেয়, মদ দেয়, বাংলা মদ, এগুলো দিয়ে তাদেরকে পুজো করা হয়। তো সেই শক্তিগুলোকে ছাড়ানো এত সোজা নয়। এরা ভৌতিক শক্তি শুধু না, এরা অপদেবতার মধ্যে পড়ে। হুম। দেবতা? অপদেবতার মধ্যে পড়ে, সাধারণ কোনো ভৌতিক শক্তির মধ্যে পড়ে না এরা। ঠিক আছে? যেমন ডাইনি একটা শক্তি, এরা সব করে সাধারণ কোনো ভৌতিক শক্তির মতন না। ডাইনি দৃষ্টি ছাড়ানো এত চারটিখানি কথা না। আর ডাইনি সবাইকে ধরবেও না, ডাইনি সবাইকে মেরেও দেবে না চট করে। ঠিক আছে? ডাইনি ছাড়ানো এত সোজা নয়। ডাইনি ছাড়াতে গেলে সে ডাইনি ছাড়ানোর মতো সাধক দরকার। হুম। এই ডাইনি নিয়ে বলছো, একটা সময় তুমি ওয়েস্টার্ন নিয়েও কাজ করো। হুম। ওয়েস্টার্ন কালচারে যখন যে তন্ত্রগুলো হতো, উইচ ক্রাফট যেটাকে বলা হয়, সেখানে কিন্তু এই ডাইনিদের মেরে ফেলা হয়েছে, হুম। বা হুম। ডাইনিদের যে শক্তিটার দ্বারা তারা কিন্তু তারা মানে মানে সাধারণ মানুষের ভেতর এমনভাবে লুকিয়ে ছিল, হুম। অনেকে ধরাই পড়েনি। হুম। কিন্তু সেই সময়কার যারা রাজনীতিবিদরা ছিলেন বা যারা কি শাসক দল ছিলেন, শাসক তারা দল কি ছিল, হ্যাঁ। করেছেন, অনেক মেয়েদেরকে না বুঝতে না মুছেই পেরেও মেরে পুড়িয়ে দিয়েছে, মারতো, হ্যাঁ। পুড়িয়ে মেরেছে। এটা একটা অন্য পার্ট। আমি হুম। তোমাকে জানতে চাইবো যে সিদ্ধি, আমরা তো এতক্ষণ কথা বললাম পুরোপুরিভাবে একটা আহ, তন্ত্র পাঠ, বাস্তু পাঠ, তার মধ্যে থেকেও তুমি অনেক রকমের সিজিলের ব্যাপারেও তুমি বলেছিলে। হুম। আমি জানতে চাইবো বাস্তুতে, ধরে নাও আমি যেতে পারবো না, ভিডিও কলের দ্বারা বা কোনো রকম কোনো সিম্বল যদি রেখে দিয়ে বা কোনো মাদার হেঁকে টেকে পুজো করা যায়, যদি সেগুলো যদি মানুষেরা করে, হুম। তো সেখানে কি তাদের ভালো হতে পারে? মাদার হ্যাকাটাকে দিয়ে যদি তারা পুজো করে, ঠিক আছে, এবার এই ধরনের, দেখো ঘটনা হচ্ছে, এনার্জির একটাই সংজ্ঞা, সেই এনার্জি। ডার্ক এনার্জি, হোয়াইট এনার্জি ভাগ, কিন্তু এনার্জির একটাই সংখ্যা, তারা সবাই এনার্জি। যেমন বাবা শিব, হুম, মা কালী, বাবা ভৈরব, ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, হুম, হুম, সবাই তো একটা এনার্জি পার্ট। তেমন হ্যাকাটেমা। হুম, ঠিক আছে? তারপর আরও যে সমস্ত ওয়েস্টার্ন তন্ত্রে যারা দেবদেবীর মধ্যে আছে, হ্যাঁ, অ্যাফ্রোডাইট, মানে ভেনাসে প্রেম ভালোবাসার অ্যাফ্রোডাইট, এরা যারা সবাই তো এনার্জি। ঠিক আছে? সুতরাং এরা যে এনার্জি, এদেরকে প্রত্যেক মানুষই পুজো করতে পারে, ডাকতেও পারে। কিন্তু তখনই এটা কার্যকরী হয়, যেমন প্রচুর মানুষ তো মানত করে, মন্দিরে মন্দিরে অনেকে মানত করে কি না, যে ঠিক, আমার ঠিক। এটা পূর্ণ হলে আমি এটা দেবো, বা আমার হুম, ইচ্ছাটা হুম, পূর্ণ হয়ে যায়, হে ভগবান। সবার হুম। ইচ্ছে কি পূর্ণ হয়? না, কেন হয় না? এনার্জি নিশ্চয়ই কম ছিল না। কম ছিল না, বা হতে পারে আমাদের কোনো পাপ কাজের জন্য ভগবান সেটা দিচ্ছে না। একদম তাই, পাপ কাজ হতে পারে। আর একটা কারণ, তার সঙ্গে তোমার কানেকশন বিল্ডিং। না, তোমার দরকারে মনে পড়ে। তোমার কথা তোমার মেয়র তখনই শুনবে যখন তোমার মেয়রের সঙ্গে নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকবে, তাই তো? ঠিক। এখন যদি আমি শুভেন্দু অধিকারীকে চিঠি লিখতে যাই, তাহলে আমার চিঠিটা তখনই অ্যাপ্রুভ হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে,
যখন আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বিজেপি পার্টির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, তবে সেটা অ্যাপ্রুভ হবে, তাই তো? কিন্তু 4 তারিখের পর যারা এখন বিজেপি হয়ে গেছে তাদের চিঠি যদি এখন শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাতে চাই, উনি কি 4 সেটা তারিখ 12টার পর। 12টার পর অনেকে তো বিজেপি হয়ে গেছে হট করে, ঠিক আছে? আমাদের এলাকাতেই কত আছে। হ্যাঁ, হঠাৎ করে বিজেপি হয়ে গেছে মানুষ, কি দেখলাম নাম জেগে উঠেছে, কি তিলক নাম করছে দেখছি এখন বাবা! হঠাৎ করে। হুম, একসময় সবাইকে শাসিয়ে বেরিয়েছে, সেটাই। ঘরের আমাকেও তো দরজা-জানলা জেতার ভেঙে পর আমি দিয়েছে। এলাকায় ছিলাম না, আমি সবসময় দুঃখে থাকি, আনন্দের সময় থাকা আমার ভালো লাগে না, আমি অত আনন্দে থাকি না। এবার এলাকায় অনেকে ফোন করে বলছে আমাকে যে ওখানে একটা অবৈধ মাজার আছে, আমি ভেঙে দেবো। বলি, তুমি কে? না, আমি না বিজেপি করি। বলি, তুমি কবে থেকে বিজেপি করো? এলাকায় যারা বিজেপি করে সবাই আমাকে চেনে, তোমায় তো চিনি না। এবার আমি তো ভেতর ভেতর ছিলাম। বললাম, আচ্ছা, এরকম ব্যাপার। তাই এরকম ভাবে যে আসল কথায় আসি, যে ভগবানের সঙ্গে আমরা তখনই কাজ করতে পারবো, এনার্জির সঙ্গে, যখন আমরা তার সঙ্গে কানেকশন হুম। বিল্ড করবো, কানেক্ট হবো। এবার অপশনাল অনেকে অনেক কিছু উইসফুল হয়, যেমন তোমার এখানে যেমন নীতিকা আছে। নীতিকার সঙ্গে যেমন আমি কাজ করি, আমি আগেও বলে গেছি, নীতিকার সঙ্গে যেমন কানেকশন বিল্ড আছে, নীতিকার সঙ্গে যেমন আমার আছে, ওই অ্যাটুনমেন্ট নেওয়া আছে, যেমন আমার কাছে অনেকে অ্যাটুনমেন্ট নেয় নীতিকার জন্য। হুম, তো যারা অ্যাটুনমেন্ট নিচ্ছে তাদের উইশটা যত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে, তত তাড়াতাড়ি কিন্তু অন্য কারোর হবে না। কিন্তু এনার্জি সবার জন্যই সমান, ওই যে বললাম কানেকশন বিল্ড। হুম, এই কানেকশন বিল্ড যতক্ষণ না করবে, তুমি হট করে হ্যাকাটেকে বাড়িতে পুজো করলেই যে বাস্তুদোষ কেটে যাবে, এমনটা অসম্ভব, সম্ভবই না। সম্ভব না। আবার এটাও বলছি না যে একদম অসম্ভব, ওই যে বললাম সবচেয়ে বড় রেমেডি ভগবানের অনুগ্রহ, ঈশ্বর চাইলে সবই পারেন। ঈশ্বর চাইলে সাধারণ মানুষকে, মানে যোগীকে, মায়ের একটা সংজ্ঞা আছে, আমার গুরুদেব বলতেন, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, যে মা চাইলে যোগীকে কয়েক মুহূর্তের মধ্যে ভোগী বানিয়ে দিতে পারে, আর চরম ভোগী তাকে কয়েক মুহূর্তের মধ্যে যোগী বানিয়ে দিতে পারে। তো ঈশ্বর চাইলে বা মা চাইলে বা ডিভাইন এনার্জি চাইলে, ইনি চাইলে সবকিছুই হতে পারে। সবকিছুই হতে পারে। তাই এমনও হতে পারে যে সাধারণ কোনো ছেলে হট করে একটা প্রার্থনা করলো, সেটা হয়ে গেল। আবার বড় বড় সাধক অনেক কিছু রিচুয়াল করলেও সেটা কাজ হলো না। ওই জন্য তো আমি দেখো না, ভিডিও আমার পর সবাইকে এই ভিডিওতেও বলে দিই, প্রত্যেক ভিডিওতে বলি, তন্ত্রমন্ত্র বিষয়ে কোনো কাজে গ্যারান্টি হয় না। কেউ ফোন করে বলবেন না যে দাদা কাজে গ্যারান্টি হবে, তো একদম গ্যারান্টি হবে না, ভেবে চিন্তে আসবেন। কেন? এনার্জি কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এখানে ফলাফলের মালিক ঈশ্বর স্বয়ং নিজে। কিন্তু যদি অনেকে তো গ্যারান্টি দিচ্ছে, তারা বলছে টাকা, কাজ না হলে টাকা ফেরত দিয়ে দেয়। ওটা একটা স্ক্যাম আছে, সবাই স্ক্যাম করছে তা বলবো না। এবার যারা গ্যারান্টি দিচ্ছে, হতে পারে তারা হয়তো প্রত্যেকদিন কৈলাসে যায়, শিবের সঙ্গে কথা বলে, কিংবা মা হয়তো তাদের বাড়িতে প্রত্যেকদিন আসে, খুব ভালো সম্পর্ক, হতেই পারে ডাইরেক্ট বলে বলে কথা বলছে। কোনো গ্যারান্টি হয় না, তার কারণ ঈশ্বরের হাতে সব, ফলাফলের মালিক স্বয়ং ঈশ্বর নিজে। হুম। বড় বড় ডাক্তার যেখানে এত চিকিৎসা বিজ্ঞান এগিয়ে থাকার পরও অপারেশন আগে বন্ড পেপারে সই করায়, ঠিক আছে? আর সেখানে যেই জিনিসটা অদৃশ্য, তন্ত্র তো অদৃশ্য শক্তি, নিশ্চয়ই। তুমি চাইলে প্রমাণও দিতে পারবে না কোনো মানুষ। এই যে গণনা করা হয় তন্ত্র মতে, আমি কেন নাম বলি না, সে যদি পট করে গিয়ে তাকে চার্জ করে, এবার ভিডিও থেকে অনেকে বলবে দাদা আমি কাউকে ধরতে যাবো না, কিন্তু আমি আপনাকে বিশ্বাসও করবো না আপনি ধরতে যাবেন কি না যাবেন। আমি বলিনি, এটা নিয়মের বাইরে বলবো না কাউকে। এই নামটা ধরো কাউকে বলা হলো যে কৌশিক তুমি আমার ক্ষতি করেছো, তুমি বলে, তোমায় কে বলেছে? না আমাকে দীপ বলে একজন তান্ত্রিক বলেছে। তুমি আমাকে ফোন করলে, ভাই আপনি প্রমাণ দিন আমি ক্ষতি করেছি, তখন আমি কোথায় প্রমাণ পাবো? কোথায় প্রমাণ পাবো? কোনো প্রমাণ হয় না, অদৃশ্য শক্তিরই প্রমাণ হয় না, তার সাথে গ্যারেন্টি কোত্থেকে দেবো? আমার নিজেরই গ্যারেন্টি। ধরো এখন আমাকে কেউ 12,000 টাকা দিল কাজের জন্য, টাকা নেওয়ার পর আমার স্ট্রোক, আমি মারা গেলাম, কাজই তাহলে হলো না, গ্যারেন্টি কোথায় পাবে? আর আমি কোথায় থাকবো? মানুষের জীবনের গ্যারেন্টি নেই, কাজের গ্যারেন্টি। ব্যাপারটা কি জানো তো, কোনো না কোনো ভাবে তারা একটা আশায় থাকে হুম যে আমার যদি এনাকে দিলাম, এনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, হুম তাহলে আমার কাজটা হয়ে যাবে। হয়ে যাবে একদম। আর এই বহুত মানুষের উপকার হয় একটাই কারণে, সেগুলো সবটাই ঈশ্বর চায়। হুম। ঈশ্বরের কৃপা ছাড়া ঠিক। কিচ্ছু হয় না। হুম। ঠিকই, ঠিক ঠিক। থ্যাংক ইউ শ্রীদীপ, আমাদেরকে আবারও শেয়ার করার জন্য এত সুন্দর করে বাস্তু ব্যাপারটা নিয়ে। এবং ভালোই লাগছে, হিন্দুরা আমরা জিতেছি কিছুটা হুম হলেও। আর আমরা একেবারে শেষের দিকে আছি। হুম তোমার যদি কোনো কথা বাকি থেকে থাকে তুমি রাখতে পারো। আমার একটাই কথা আমি সব ভিডিও মারফত বলে আসি, যে প্রত্যেক হিন্দু এক হোক, প্রত্যেক সনাতনী এক হোক। আজকের ভিডিও মারফত সেই বার্তাই দিয়ে যাচ্ছি, প্রত্যেক সনাতনী এক হোক, প্রত্যেক হিন্দু এক হোক। কেন আগের ভিডিওতে দেখা বলার পর আমি বহুত মানুষকে দেখলাম যে হিন্দুদের এই অবমাননা নিজেদের জাতির প্রতি, আর এই সেকুলারিজম পনা, এই ন্যাকাপনাগুলোর জন্য আজকে হিন্দুরা কিন্তু নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে। তাই এইসব ন্যাকাপনা বাদ দিন, সবাই মানুষ। হ্যাঁ অবশ্যই সবাই মানুষ, ইংরেজরাও মানুষ ছিল,
বিপ্লবীরাও মানুষ ছিল, তাহলে বিপ্লবীদেরকেও ইংরেজরা ফাঁসি দিত না, আর বিপ্লবীরাও বোমা মারতেন না। এটাও তারা মানুষ ছিলেন, তাই মানুষে মানুষই সংঘাত হয় অস্তিত্ব বজায় রাখার জন্য। আর লড়াইটা সবসময় শুধু ভাতের জন্য হয় তা না, লড়াইটা কিছু সময় জাতের জন্য হয়। তার জন্য বাংলাদেশ থেকে যখন এপারে অনেক চলে এসেছিল অত্যাচারের ভয়ে বা অত্যাচারিত হয়ে, তখনও তাদের হাঁড়িতে বা বাড়িতে ভাত ছিল, ভাতটা ফেলেই তাদের চলে আসতে হয়েছে। তাই সুতরাং এই ন্যাকাপনাগুলো বন্ধ করুন। দুটো ন্যাকাপনা কথা শুনলে আমার খুব রাগ হয়, সবাই তো মানুষ আর আমি তোমায় ছাড়া বাঁচবো না, এগুলো বিশ্বের ন্যাকা ন্যাকা কথা। এই ন্যাকা কথাগুলো একটু বাদ দিয়ে ভাবুন যে কিভাবে চলবেন। আর এই যারা মেরেছিল তারা সবাই অত্যাচারী, আর যারা মরেছে তারা সবাই নিপীড়িত, এই ন্যাকাপনাগুলো বাদ দিন। হুম। একদল মানুষ আমাকে মেরেই দিয়ে যাবে, আর আমি বলতে পারবো না যে সে মারছে কেন। কয়েকজন বলছে তুমি সবাইকে নিয়ে চলতে পারবে না, চলবো না। কে সবাইকে নিয়ে মাথার চলার দিব্যি আমাকে দিয়েছে মাথার এমন? দিব্যি আছে নাকি? হ্যাঁ, আমি কখনোই মুসলমান বিদ্বেষ না। আমি মুসলমান বিদ্বেষ হলে আমার ফোনেতে নাসির মাহমুদের পদ আছে। নাসির মাহমুদের নাম শুনেছো কখনো? পদকর্তা শুনেছি। নাসির মাহমুদ, যিনি কীর্তন লিখেছে। নাসির মাহমুদের খিলতরাম সুন্দর শ্যাম, কত সুন্দর পদ আছে। তা নাসির মাহমুদের মতন এই পদ যারা লিখবে তাদেরকে ভালোবাসবো, নিশ্চয়ই ভালোবাসবো, আদর আপ্যায়ন করবো। এপিজে আব্দুল কালাম স্যারকে ভালোবাসবো। নাসির মাহমুদের নাম অনেক মুসলমান শোনেইনি। মোহাম্মদ রফিও তো কীর্তন একদম গাইতেন। কীর্তন গাইতেন এদের। কাজী নজরুল ইসলাম হ্যাঁ, লিখেছেন আবার কীর্তন। আবার অনেকে বলছে এই নজরুল ইসলাম বলতে মনে পড়লো আমার এই ভিডিওতে অনেক মানুষ ফোন করেছে নজরুল ইসলাম বলেছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই কথাটাকে আপনি মানেন না? বলে একদম, এই কথাটা আমি মানি, এবং ততক্ষণই মানি যতক্ষণ নজরুলের এই কথাটাও সবাই মানে, যে নজরুল ইসলাম কিন্তু অনেক গানের মধ্যে মানে অনেক হিন্দুত্ববাদী গান গেয়েছে, শুধু তাই না ভগবানকে নিয়ে অনেক গান গেয়েছে, মাকে নিয়ে গান গেয়েছে, শ্যামা মায়ের কোলে চলে জপি আমি শ্যামনাম। এই গানটা যখন কেউ মানে তখন আমি নজরুল এই গানটাও মানে এই কবিতাটাও মানি, যে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। যদি কেউ নজরুলের ওই গানটাকে অস্বীকার করে যে শ্যামা মায়ের কোলে চলে জপি আমি শ্যামনাম, ঠিক আছে, মা তুই শ্মশানবাসী বলে ভারত আমার শ্মশান হলো, এই গানগুলো যদি কেউ অস্বীকার করে নজরুলের, তাহলে আমিও নজরুল এই কথাটা মুহূর্তের মধ্যে অস্বীকার করবো যে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। একমাত্র আমি তোমাকে ভালোবাসবো আর তুমি জড়িয়ে ধরে পিছনে ছুরি মারবে, এটা তো হতে পারে না। ভালোবাসা তো দুপক্ষেই হয়, ঠিকই। একতরফা ভালোবাসা যেমন ছেলেমেয়ের মধ্যে হয় না, তাই ধর্মে ধর্মেই ন্যাকাপনা ভালোবাসা বাদ দাও। হুম। আমি মাথায় টুপি পরে মসজিদে কালকে ঢুকবো, তুমি কালকে মাথায় তিলক লাগিয়ে রাম মন্দিরে ঢুকবো, তাহলেই ঢুকবো। তুমি আমার ধর্মকে যতটা সম্মান করবে আমিও তোমার ধর্মকে ঠিক ততটাই সম্মান করবো, তাই তো নাকি? ঠিকই। থ্যাংক ইউ সো মাচ আবারও। আর কিছু বলার নেই, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করুন। এবং ভালো লাগবে আপনাদের কাজ করি, কারণ অনেক রকম ফিডব্যাক আমি পাই এবং আমাকে অনেকে ফোন করেছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও তন্ত্র সাধক শ্রীদীপ, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। 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 জয় শ্রীরাম।